হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে 2024 আইসিএসসি ছাত্রছাত্রীরা কিভাবে বাংলার বিষয়ে 90% অথবা 90% অ্যাবভ মার্কস তুলতে পারবে খুব সহজে, সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে শুনবে এবং যে পয়েন্টসগুলোর দিকে আমি নজর রাখতে বলছি সেই পয়েন্টসগুলোর দিকে বিশেষভাবে নজর রাখবে। প্রথমেই বলবো, খুব ভালো মার্কস পেতে গেলে মানে 90% অথবা 90%-এর ওপর মার্কস তুলতে গেলে বিষয়গুলোকে বা সাবজেক্টের চ্যাপ্টারগুলোকে কিন্তু সবটা তোমাদের পড়তে হবে। এই সবটা পড়ার মধ্যে তোমরা একটা পার্ট ছাড়তে পারো, সেটা 2023-তে তোমাদের টেক্সটে যে প্রশ্নগুলো এসে গিয়েছিল, মানে যে চ্যাপ্টার থেকে প্রশ্ন এসে গিয়েছিল সেই চ্যাপ্টারগুলো তোমরা বাদ দিতে পারো, সেটা শুধুমাত্র কবিতা বা গল্পের ক্ষেত্রে। কিন্তু যারা পাঠ্য বিষয় হিসাবে কবিতা বা গল্প ছাড়াও চাঁদের পাহাড় নামক উপন্যাস বা জাম্বো নাটক পাচ্ছ, তাদের জন্য আমি বলছি নাটক অথবা উপন্যাসের ক্ষেত্রে কিন্তু একটা করে চ্যাপ্টার বাদ দিয়ে দিলে তোমাদের ছন্দপতন ঘটবে এবং সেই বিষয়টায় তোমাদের নলেজ অনেকটা কমে যাবে। সেক্ষেত্রে তোমরা তোমাদের সম্ভাব্য যে চ্যাপ্টারগুলো সেটা ভালো করে পড়তে পারো, ঠিক কথা, কিন্তু সম্পূর্ণ উপন্যাস বা সম্পূর্ণ নাটকের জন্য কিন্তু খুব ভালো নলেজ নিয়েই তোমাকে এক্সাম দিতে যেতে হবে। আর যাদের গল্প এবং কবিতা শুধুমাত্র আছে, তারা 2023-তে যে সমস্ত কবিতা বা গল্প এসে গিয়েছে সেই তিনটে বাদ দিতেই পারো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু 7টা এবং 7টা 14টা টোটাল গল্প এবং কবিতা খুব ভালোভাবে পড়তে হবে। পরীক্ষা দেওয়ার সময় টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। এই টাইম ম্যানেজমেন্টের জন্য একটা ভিডিও আমি অবশ্যই করব, কিন্তু তার আগে বিষয়টা মাথায় নাও। টাইম ম্যানেজমেন্ট বলতে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা ঠিক কতটা টাইম রাখবে সেটা আগে থেকে তোমাকে হিসাব করে তবে পরীক্ষার হলে যেতে হবে এবং পরীক্ষা দেওয়ার সময় একেবারে ঘড়ি দেখে সেই টাইমটা নিয়ে ওই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। হতে পারে কয়েকটা জায়গায় হয়তো 1 মিনিট বেশি কম হতে পারে, 2 মিনিট বেশি কম হতে পারে, এরকমভাবে মানে কখনো বেশি কখনো কম হয়ে যেতে পারে, কিন্তু সেটাকে অ্যাডজাস্ট করতে হবে তোমাদের নিজেদেরকে। সেই কারণে এই টাইমটা তোমাদের সবসময় লক্ষ্য রেখে ঘড়ি দেখে তোমাদের এক্সামটা ফেস করতে হবে। এরপরে যে বিষয়টারও কথা বলবো সেটা হচ্ছে, তোমরা সবসময় রচনার বিষয় নিয়ে মানে সেকশন এতে রচনাকে নিয়ে খুব ওরিড হও এবং ভাবো যে রচনা যদি কমন না পড়ে তাহলে আমি কখনোই 90% পেতে পারবো না। এই বিষয়টা মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলে দাও। প্রথমেই বলছি, তোমাদের সেকশন এ এবং সেকশন বি এই দুটো পার্টের মধ্যে 40-80 মার্কস থাকে, তোমরা জানো। প্রথমেই তোমরা সেকশন বি এর দিকে নজর দাও। সেকশন বিতে আউট অফ 40 যাতে 40 পেতে পারো, সেই ব্যাপারটা নিজেদের মধ্যে ভালো করে গুছিয়ে নাও। সেটা করতে গেলে তোমাকে প্রত্যেকটা ওই 23টা বাদ দিয়ে বাকি স্টোরি পোয়েমগুলো খুব খুঁটিয়ে পড়তে হবে, কবি পরিচিতি ভালো করে জানতে হবে, নামকরণের সার্থকতা বা ছোট গল্প হিসাবে সার্থকতা, কিংবা আরও ছোটোখাটো যে প্রশ্নগুলো আসে অন্য রকমের সেগুলো সম্পর্কেও নলেজ রাখতে হবে এবং প্রত্যেকটা লাইন সম্পর্কে ভালোভাবে দক্ষতা থাকতে হবে। সেটা কবিতা বা গল্প, যে কোনো লাইন তুলে প্রশ্ন করলেই যেন সেই প্রশ্নের উত্তর তুমি সহজে দিতে পারো। এবার বলবো, গদ্য বা কবিতার ক্ষেত্রে তোমাদের কিন্তু সব ক্ষেত্রে, গদ্য, কবিতা বা চাঁদের পাহাড় বা জাম্বো যাই হোক না কেন, সব ক্ষেত্রে তোমাদের যে 10 মার্কস থাকে সেটা কিন্তু ডিভাইড করা থাকে 2-2-3-3, মানে 2+2+3+3। সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেকটা ডিভিশন ভালোভাবে দেখে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্যারাগ্রাফ করে নাম্বারিং করে আলাদা করে আনসারটা লিখবে, তা না হলে তোমাদের মার্কসটা কিন্তু ভালো তোমরা পাবে না। এক্ষেত্রে বলে রাখি, তোমাদের মার্কসটা যখন পরীক্ষক দেবেন তখন কিন্তু ওই প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা কাউন্ট করেই মার্কসটা বসাবেন, একটা গড় মার্কস কিন্তু তোমাদের কখনোই বসানো হবে না। কাজেই ওই পার্টগুলোর দিকে অবশ্যই নজর দেবে। এবার বলবো, 2 মার্কসের প্রশ্নের জন্য একেবারে বিশাল করে বড় করে একটা উত্তর লেখার কোনো মানে হয় না। পরীক্ষক কখনোই খুঁজে নেবে না সেই উত্তরটা কোথায়। তোমাদের ঠিক যেটুকু প্রশ্ন করা হবে সেটুকু উত্তর দেবে। 2 মার্কসের জন্য 2 থেকে 3 লাইনের বেশি কখনো লিখবে না। আর 3 মার্কসের জন্য যতটা প্রয়োজন মানে প্রত্যেকটা পয়েন্টস যাতে থাকে সেই বিষয়টার দিকে নজর দেবে। অনেক সময় দেখা যায় 3 মার্কসের প্রশ্নে বেশ বড়, মানে পুরো গল্পটাই হয়তো তোমাদের বলতে হবে। সেক্ষেত্রে কখনোই কিন্তু তুমি পুরো গল্পটা একেবারে গুছিয়ে বলতে বসবে না। যে পয়েন্টসগুলো
প্রয়োজন ওই প্রশ্নের উত্তরের জন্য শুধুমাত্র সেই পয়েন্টসটার কথাই তুমি উল্লেখ করবে। এই বিষয়গুলো নজরে রেখে উত্তরটাকে যদি সঠিক লিমিটের মানে একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে রাখো এবং সময়টাও ঠিকঠাক রাখো, তাহলে কিন্তু তোমাদের আউট অফ 40 অনায়াসেই উঠে আসবে। আর একটা কথা বলবো, তোমরা যদি যে কোনো 4টে প্রশ্ন তোমাদের লিখতে বলা হয়, উত্তর লিখতে বলা হয়, তোমরা যদি সময় হাতে বেশি পাও সেক্ষেত্রে তোমরা 4টের জায়গায় 5টা প্রশ্নের উত্তর কিন্তু লিখে আসতে পারো। সেক্ষেত্রে তোমরা যে 4টে প্রশ্নের উত্তরে মানে বেস্ট অফ 4 তোমাদের ওখান থেকে কালেক্ট করা হবে। এটা নিয়ম আছে, তোমরা করতেই পারো। কিন্তু সময় না পেলে অবশ্যই করবে না, হাতে সময় থাকলে এটা করবে। সেক্ষেত্রে তোমাদের বেস্ট অফ 4 মানে যে 4টে প্রশ্নের উত্তর তোমরা সবথেকে ভালো লিখেছো, সবথেকে ভালো মার্কস স্কোর করেছো, সেই 4টে উত্তরই কিন্তু পরীক্ষক নেবেন। কাজেই তোমরা প্রয়োজন যদি হয়, যদি সময় থাকে, 5টা প্রশ্নের উত্তর লিখে আসতে পারো। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে স্পেলিং। ইম্পর্টেন্ট স্পেলিং মিস্টেক যেন একেবারে না হয়। যেমন রাইটারের নাম কিংবা গল্প বা কবিতার নাম কিংবা গল্প বা কবিতার চরিত্রের নাম, যেসব চরিত্র আছে, কিংবা কোনো জায়গার নাম কিংবা কোনো নির্দিষ্ট বই বা বিষয়ের নাম, এই যে বিষয়গুলো মানে যেগুলো টেক্সটের মধ্যে আছে, সেই বিষয়গুলোর নাম যদি তোমরা স্পেলিংয়ে মিস্টেক না করো, তাহলে এছাড়া যদি কোনো স্পেলিং, অনেকে আছে প্রচুর স্পেলিং মিস্টেক করে, সেই রকম স্পেলিং মিস্টেক নিয়ে কোনো মাথা ঘামিও না। ওই ধরনের স্পেলিংগুলো ভালো করে শিখে যাও, তাহলে স্পেলিং মিস্টেকের জন্য তোমাদের মার্কস কিন্তু খুব একটা কাটা যাবে না। আর যারা একেবারে আউট অফ 40 তুলতে তাহলে কিন্তু স্পেলিং মিস্টেকের দিকে তোমাদের খুব ভালোভাবে নজর রাখতে হবে। কোনো রকম স্পেলিংয়ে মিস্টেক করা চলবে না। এভাবে তোমরা যদি আউট অফ 40 মার্কসের আনসার লেখো, তাহলে অনেকটাই মার্কস তোমরা স্কোর করতে পারবে। এবার বলবো, যদি তোমাদের কোথাও মনে হয় যে তোমরা 4টের জায়গায় 3টে প্রশ্নের উত্তর ভালোভাবে লিখতে পারবে, আর একটা প্রশ্নের ক্ষেত্রে তোমরা শুধুমাত্র 2 মার্কসের উত্তর লিখতে পারবে বা পরের কিংবা 4 মার্কসের উত্তর লিখতে পারবে, এই ধরনের কোনো মানে সমস্যার সম্মুখীন হলে কখনোই পুরো প্রশ্নটা ছেড়ে আসবে না। ঠিক যতটা লিখতে পারবে ততটাই লিখে আসবে, যতটা জানো ততটাই লিখে আসো, তাহলে কিন্তু কিছুটা মার্কস অন্তত তোমরা পাবে। এ গেল সেকশন বির কথা। এবার আমরা আসবো সেকশন এ। সেকশন এতে রচনা যদি সম্পূর্ণ আনকমন পাও, সম্পূর্ণ লিখতে নাও পারো, তাহলেও কিন্তু তোমাদের পড়ে থাকছে বাকি বোধ পরীক্ষণ, চিঠি এবং গ্রামার পার্টটা। এই 3টে পার্টে কিন্তু ভালো মার্কস অনায়াসেই তুলে নেওয়া যায়। প্রথমেই আসবো চিঠির কথায়। চিঠির ক্ষেত্রে তোমাদের যে 2 রকম চিঠি আছে, পার্সোনাল লেটার এবং ফর্মাল লেটার, এই দুটো ক্ষেত্রেই কিন্তু ফরম্যাট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে তোমরা অনায়াসে 4 মার্কস তুলে নিতে পারো। কাজে ফরম্যাটটা খুব ভালোভাবে শিখে যাবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, তোমরা অবশ্যই যে কোনো একটা খবরের কাগজ মানে সংবাদপত্রের অ্যাড্রেস, তোমাদের নিকটবর্তী থানার অ্যাড্রেস, তোমাদের নিকটবর্তী কোনো কাউন্সিলর, ওয়ার্ড কাউন্সিলর, তার অ্যাড্রেস মানে পার্টি অফিস যেটা বলে, ওয়ার্ড কমিটির যেটা, যেখানে তোমাদের পুরপিতা বা কাউন্সিলর, সেই অ্যাড্রেসটা, তারপরে তোমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, যে ক্ষেত্রে পৌর প্রধান, তাদের অ্যাড্রেস, কিংবা ধরো কোনো যে সংস্থা মানে এরকম ধরনের যে অ্যাড্রেসগুলো, সেগুলো ভালোভাবে শিখে যাবে। কিংবা তোমাদের স্কুলের অ্যাড্রেস, এগুলো কিন্তু খুব ভালোভাবে শিখে যাবে। আর নিজের ক্ষেত্রে একটা পার্টিকুলার অ্যাড্রেস অবশ্যই লার্ন করে যাবে। আর ব্যক্তিগত চিঠির ক্ষেত্রে বলছি, যে কোনো একটা যদি এক্সট্রা অ্যাড্রেস তুমি শিখে যাও, সেটা দেশের বাইরের এবং দেশের ভিতরে, এই দুটো ক্ষেত্রেই 2টো অ্যাড্রেস তুমি একেবারে লার্ন করে রাখবে, যাতে কোথাও তোমাকে পরীক্ষার হলে গিয়ে ভাবতে না হয় যে ওই অ্যাড্রেসটা আমি কী লিখব। তাহলে দেখবে তোমাদের ওই ফরম্যাট নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। ফরম্যাটের দিকটা যদি যায় ঠিকঠাক, এরপর তোমাকে বিষয়, ভেতরের বিষয়টা মানে খুব বেশি মনোযোগ করতে হবে। বিষয়টা কিন্তু পার্টিকুলার মানে কি বিষয় নিয়ে লিখতে বলা হয়েছে সেই বিষয়ের দিকে নজর রেখে 3টে প্যারাগ্রাফে সেই বিষয়কে টাচ করে করে সম্পূর্ণ চিঠিটা তুমি লিখবে। চিঠিটা অবশ্যই খুব বেশি বড় করবে না, 120 ওয়ার্ডসের মধ্যে কিন্তু চিঠিটা লিখতে বলা হয়। কাজেই তোমাদের মোটামুটি 1 পাতার মধ্যে চিঠিটা শেষ করার চেষ্টা করবে। যদি একান্ত না হয়, পরের পাতায় 1 থেকে 2 লাইন কিংবা ম্যাক্সিমাম 3 লাইনে শেষ করার চেষ্টা করবে। আর যদি তাও না হয়, ব্যক্তিগত চিঠি লিখছো বা পার্সোনাল লেটার লিখতে গিয়ে একটু বড় হয়ে গেছে, সেক্ষেত্রে অন্তত 2 পাতার চিঠি কোনো মতেই যেন না হয়। এভাবে চিঠিটায় তোমরা কিন্তু আউট অফ 7 অনায়াসে 7 মার্কস তুলতে পারো।
এরপর বোধ পরীক্ষণ, যেটা কিন্তু সকলের অন্যান্য বিষয় খারাপ হলেও এই জায়গায় 10 আউট অফ 10 অনায়াসে উঠে আসে। কিভাবে উঠে আসে? তোমাদের যে 5টা প্রশ্ন দেওয়া হবে 2 মার্কসের, সেটা কিন্তু ঠিক 2 মার্কসের মতো করেই আনসারটা লিখবে, বিশাল বড় বড় আনসার লিখবে না, পরীক্ষক এতে মোটেই সন্তুষ্ট হন না। কাজেই যেটুকু চাওয়া হয়েছে ঠিক ততটুকু আনসার লিখবে, আর যতটা পারবে নিজের ভাষা ব্যবহার করবে, একেবারে ডিটো বোধ পরীক্ষণের ওই প্যাসেজের ভাষা তুলে না দেওয়ার চেষ্টা করবে। নাম বা জায়গার নাম বা স্থানকালের নাম এগুলো নিয়ে কোনো চেঞ্জ করার দরকার নেই, কিন্তু ধরো কোনো ঘটনা বা বিষয় সেটা ওখান থেকে ডিটো না তুলে নিজের ভাষায় অ্যাপ্লাই করে একটু চেঞ্জেস আনার চেষ্টা করবে। বোধ পরীক্ষণে তোমাদের সম্ভবত 10 মার্কস থাকে, ওখানে তুমি 10 মার্কসে আউট অফ 10 অবশ্যই তুলতে পারবে। এরপর পড়ে থাকলো গ্রামার। গ্রামারে তোমাদের মেন যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসে সেই বিষয়গুলো ভালোভাবে শিখে যাবে, যেমন বাক্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন, কিংবা এক কথায় প্রকাশ, পজিটিভলি বাগধারা খুব ভালোভাবে পড়বে, ধর্নাত্মক শব্দ কিংবা সমুচ্চারিত বা প্রায় সমুচ্চারিত শব্দ, অথবা একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ, এছাড়াও যে বানান, মানে যে কোনো বানান দিয়ে দেওয়া হতে পারে। আমার যারা পিডিএফ নোটস বা সফট কপি পারচেস করেছো তারা দেখবে আমি নির্দিষ্ট কতগুলো স্পেলিং তোমাদের জন্য দিয়েছি, সেগুলো ভালোভাবে তৈরি করে যাবে, প্র্যাকটিস করে যাবে। এছাড়া আছে বাক্য সংশোধন। বাক্য সংশোধনের ক্ষেত্রেও মানে মোটামুটি ভুলগুলো যেখানে হয় সেই ধরনের বাক্য আমি আমার পিডিএফ নোটসে দিয়েছি, তোমরা যারা পারচেস করেছো সেগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। আর যারা করোনি তারা অবশ্যই তোমাদের যে বইগুলো থেকে বা যেখান থেকে প্র্যাকটিস করছো সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। আর যাদের কোনো রকমভাবেই কোনো রকম হেল্প নেওয়ার জায়গা নেই তাদের আমি একেবারে সাজেস্ট করবো শেষ মুহূর্তে তোমরা অবশ্যই আমাদের সফট কপিটা কালেক্ট করো, সেখান থেকে অন্তত কিছুটা প্র্যাকটিস করে যাও। এই গেল গ্রামার পার্ট। গ্রামার পার্টে তোমরা অনায়াসেই তাহলে 8 তুলে নিতে পারবে। এবার পড়ে থাকলো রচনা 15 মার্কস। এই রচনার 15 মার্কসে খুব ভালো নম্বর যাতে ওঠে তার জন্য কিন্তু রচনার কয়েকটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। প্রথমেই বলবো, তোমরা যখন রচনা স্টার্ট করছো শুধুমাত্র ধরো তোমাদের 1 নম্বর প্রশ্ন রচনা থাকে, সেখানে 1-এর 1 বা 1-এর 2 এই লিখে রচনাটা লিখতে শুরু করে দিলে, এটা অনেকে করো, এটা একেবারেই করবে না। তোমরা ফার্স্ট নাম্বারিংটা অবশ্যই করবে। নাম্বারিং করার পর ভেতরে একটু বড় বড় করে রচনার যে বিষয়টা, ধরো তুমি তোমার বিদ্যালয়ের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে লিখতে বলা হয়েছে, তুমি যখন রচনাটা স্টার্ট করছো তখন বড় বড় করে লিখবে যে আমার বিদ্যালয়ের অমুক সাংস্কৃতিক অনুষ্ঠান বা অমুক অনুষ্ঠান, কখনোই লিখবে না তোমার বিদ্যালয়ের। এই বিষয়গুলোর দিকে নজর রাখবে। এরপর যখন রচনাটা লিখছো তখন তার ভূমিকা এবং উপসংহার এই দুটো যেন মাস্ট থাকে, এবং স্টার্টিং এবং ফিনিশিং যেন খুব ভালো হয়। সেক্ষেত্রে তোমাদের আমি আগেও বলেছি, এখনও বলছি, কোনো কবিতার লাইন, কোনো বড় উক্তি এ ধরনের লেখা দিয়ে স্টার্ট বা ফিনিশিংয়ের চেষ্টা করবে। আর একটা বিষয় অবশ্যই বলবো, যেটা আমি মক টেস্ট পেপার দেখার সময় খেয়াল করেছি, তোমরা যখন কোটেশন দিচ্ছ স্টার্টিংয়ে বা ফিনিশিংয়ে তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যে সেই বিষয়টা যেন যে রচনাটা লিখছো তার সাথে মানানসই হয়। যেমন আমি এবারে মক টেস্টে একটা রচনা দিয়েছিলাম শীতের সকাল। সেক্ষেত্রে কোনো একজন, আমি তার নাম করছি না, কোনো স্কুলের নাম নিচ্ছি না, কোনো একজন স্টুডেন্ট লিখেছে যে একদম স্টার্টিংয়ে লিখছে কোন সকাল রাতের চেয়ে অন্ধকার। এই যে গানের কথাগুলো তার মিনিংয়ের সাথে শীতের সকালের মিনিং কিন্তু একেবারেই একরকম নয়। এই গানের কথাগুলো কিন্তু সম্পূর্ণ অন্য কারণে অন্যভাবে ব্যবহার করা হয়েছে। কাজে এই যে একটা মানে অর্থপূর্ণ বিষয়কে একদম বেমানান একটা জায়গায় পুট করে দেওয়া হলো, এর জন্য কিন্তু মার্কসটা অনেকটা নেগেটিভ হয়ে যেতে পারে, কমে যেতে পারে। কাজে তোমরা কিন্তু খেয়াল রাখবে তোমরা যে বিষয়টা মানে যে কোটেশনটা দিচ্ছ সেটা যেন একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হয়, কোনো রকমভাবে যেন অন্য কোনো মিনিংকে নিয়ে চলে না আসে। আর এবার যে রচনাটা লিখছো তার প্রত্যেকটা প্যারাগ্রাফ আলাদা করবে। ধরো তুমি এই যে বললাম শীতের সকাল, শীতের সকাল নিয়ে যখন রচনা লিখছো, শীতের সকালের যে অনুভূতি, এই শীতের সকালের অনুভূতি বলে হেডিংটা না করলেও চলবে। তুমি প্যারাগ্রাফ চেঞ্জ করে করে বেশ মোটামুটি 4 থেকে 5টা প্যারাগ্রাফ মোটামুটি তৈরি করো, মিনিমাম 4টে অথবা তার বেশি প্যারাগ্রাফ যেন থাকে, চেষ্টা করো। আর কোনো কোনো রচনা থাকে যেখানে 3টে প্যারাগ্রাফ লিখলেই হয়ে যায়। এরকমভাবে প্যারাগ্রাফ ওয়াইজ যদি তুমি রচনাটা লিখো তাহলে মার্কস কিন্তু খুব ভালো পাবে। এবার বলবো তোমাদের সবথেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে রচনার ক্ষেত্রে এবং তোমাদের যে প্রশ্নগুলো আছে তার চুজিংয়ে তোমরা ঠিক কোনগুলো চুজ করবে সেটা কিন্তু একটু বাছাইটা ঠিকঠাক করবে। ধরো রচনার ক্ষেত্রে তোমরা তথ্যমূলক কোনো রচনা
চুজ করছো। সাপোজ আমি বলছি ধরো ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 2023 তোমরা এটা চুজ করেছো। অনেকেই ভাবছো যে আমি তো ওয়ার্ল্ড কাপ ক্রিকেট দেখেছি, ভারত সম্পর্কে আমার ভীষণ নলেজ আছে, এই ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে ইন্ডিয়া কীরকম পজিশন পেয়েছিল বা প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন খেলেছিল আমি জানি, ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে কোন কোন টিম ছিল মানে কোন কোন দেশ অংশ নিয়েছিল সেটাও আমি জানি, কবে হয়েছিল তাও আমি জানি, তাহলে রচনাটা আমি ভালো করে লিখতে পারবো। তা কিন্তু একেবারে নয়। তুমি যখন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট মানে ক্রিকেট রচনাটা লিখতে শুরু করছো তো মানে সেটা 2023 হোক বা যাই হোক না কেন, তোমাকে এই ওয়ার্ল্ড কাপ ক্রিকেট নিয়ে একটা ভূমিকা কিন্তু অবশ্যই দিতে হবে প্রথমেই। এরপর মানে কবে প্রথম স্টার্ট হয়েছিল, কোথায় স্টার্ট হয়েছিল, কারা খেলেছিল সেখানে, কিংবা কাদের জয় হয়েছিল সেটা ইম্পর্টেন্ট নয় খুব একটা, কারা জয়ী হয়েছিল যাই হোক, কিন্তু এই যে বিষয়গুলো বললাম এগুলো দিয়ে স্টার্ট করতেই হবে। এরপর এই 23-তে কারা কারা খেলেছিল বা এই 23 কোথায় হয়েছিল ওয়ার্ল্ড কাপটা, তাদের থিম কী ছিল, প্রত্যেকটা বিষয় মানে এদের ম্যানেজার বা বিভিন্ন বিষয় মানে সমস্ত তথ্য কিন্তু খুঁটিয়ে তোমাকে দিতে হবে। শুধুমাত্র ভারত কীরকম খেলেছিল বা ভারতের পজিশন কী ছিল তা নিয়ে লিখে গেলে তুমি কখনো ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 2023-তে ফুল মার্কস পেতে পারো না, ভালো মার্কস পেতেই পারো না। তোমাকে প্রত্যেকটা টিমের কথাই বলতে হবে, প্রত্যেকটা দেশের কথা বলতে হবে, তাদের প্রত্যেকের পারফরমেন্স বলতে হবে, একটা সম্পূর্ণ মানে আলোচনা তোমাকে সেখানে করতে হবে। এরপর আলাদা একটা প্যারাগ্রাফ থাকবে যেখানে তুমি সম্পূর্ণ ভারতবর্ষ নিয়ে লিখবে। আর উপসংহার যখন করবে, উপসংহার লিখবে, তখন শুধু ভারতবর্ষ নয়, তখন আবার ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, কমপ্লিট ওয়ার্ল্ড কাপ ক্রিকেট নিয়েই তোমাকে লিখতে হবে। এই বিষয়গুলোর দিকে বিষয়গুলো মাথায় রেখে তুমি কিন্তু রচনা লিখবে। কাজেই তথ্যমূলক রচনা যতটা পারবে অ্যাভয়েড করার চেষ্টা করবে, যদি সমস্ত তথ্য সঠিক তথ্য তোমার জানা না থাকে তবে। আর যদি দেখো যে তথ্যমূলক রচনা ছাড়া তুমি আর কোথাও হাত দিতেই পারছো না, কারণ তোমার একেবারে জানাই নেই, তখন তুমি হাত দেবে বাধ্য, কিছু করার নেই। সেক্ষেত্রে আর আমি বলবো না যে ছেড়ে এসো। আর অন্য আরেকটা বিষয়, ধরো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে রচনাটা তো শেষের দিকে লিখতে বলি, কাজে রচনা যখন শেষে হাত দেবে তখন যদি খুব কম সময় থাকে, অনেক সময় হয়ে যায়, একেবারেই যাতে না হয় সেটা তো মাথায় রাখতেই হবে, তারপরেও যদি হয়ে যায় তখন অবশ্যই তোমরা সেই রচনাটাকে শর্টে লিখবে, কখনোই ইনকমপ্লিট রেখে আসবে না। রচনা যদি ইনকমপ্লিট হয় তাতে যা মার্কস হয়, রচনা ছোট হলে তার থেকে কিন্তু মার্কসটা অনেক বেশি হয়। কাজে এই বিষয়গুলোর দিকে অবশ্যই নজর রেখে তোমরা যদি সমস্ত এক্সামটা দিতে যাও, সমস্ত এক্সামটা দাও, তাহলে তোমাদের রেজাল্ট অবশ্যই খুব ভালো হবে। 90% এবং 90% ওপরে মার্কস তোলা তোমাদের কোথাও কোনো রকম সমস্যা হবে না। আর সর্বশেষে আরেকটা কথা বলবো, যে ভাষায় তুমি প্রশ্নের উত্তরগুলো লিখবে সেই ভাষা যেন গুরুগম্ভীর না হয়, অত্যন্ত সাধু ভাষা না হয়, তোমার নিজের মুখের ভাষায় লিখবে, কিন্তু মার্জিত ভাষা ব্যবহার করবে, যে ভাষা ব্যবহার করা উচিত সেরকম ভাষা ব্যবহার করবে। তাহলে চলো আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।